HTML5 এর ১৫তম ক্লাসে আপনাদের সবাইকে স্বাগতম। আজকের ক্লাসে আমরা যে বিষয় নিয়ে আলোচনা করব তা হলো HTML স্ক্রিপ্টস। আমরা আজকে যে টপিকগুলো নিয়ে আলোচনা করব তা হলো ডেফিনেশন অ্যান্ড ইউজেজ, হ্যালো ওয়ার্ল্ড, প্রোগ্রাম ইউজিং স্ক্রিপ্ট, লিঙ্কিং এক্সটার্নাল স্ক্রিপ্টস, SRC, অ্যাট্রিবিউট, ইন্টারনাল অ্যান্ড এক্সটার্নাল স্ক্রিপ্টস এবং সর্বশেষে চারসেট, অ্যাসিঙ্ক অ্যান্ড ডেফার। আমরা HTML স্ক্রিপ্ট বলতে জাভাস্ক্রিপ্ট বুঝি। আমরা HTML এ স্ক্রিপ্টের কোড লেখার জন্য স্ক্রিপ্ট ট্যাগ ব্যবহার করি। আমরা HTML স্ক্রিপ্টের মাধ্যমে ওয়েব পেজে বিভিন্ন রকমের ওয়েব ডেভেলপমেন্ট এবং ডিজাইনের কাজ করতে পারি। আমরা HTML স্ক্রিপ্টের মাধ্যমে কোনো কন্টেন্টকে ডায়নামিক্যালি পরিবর্তন করতে পারি। আমরা ক্লিক করে সাবলাইম টেক্সট সফটওয়্যারটি ওপেন করে নিলাম। আমরা Ctrl+S প্রেস করে ফাইলটি সেভ করার উইন্ডো আনলাম। আমরা ফাইল নেমে স্ক্রিপ্ট নামটি সেট করলাম এবং সেভ অ্যাজ টাইপ অপশনে অল ফাইলস সিলেক্ট করে দিলাম। আমরা ফাইল নেমে ফাইলের নামের পাশে .html অ্যাড করে নিলাম। এর ফলে ফাইলটি HTML ফাইলে পরিণত হবে। আমরা ফাইলটি সেভ করে নিলাম। আমরা HTML লিখে ট্যাব প্রেস করে HTML এ কোড লেখার একটি বেসিক স্ট্রাকচার পেলাম। আমরা টাইটেল ট্যাগের মধ্যে একটি স্ক্রিপ্ট লিখলাম। আমরা বডি ট্যাগের মধ্যে একটি ডিভ ট্যাগ নিলাম। ডিভ ট্যাগের মধ্যে আমরা একটি h1 ট্যাগ নিলাম। h1 ট্যাগের মধ্যে আমরা কিছু টেক্সট লিখলাম। আমরা ব্রাউজারে পেজটি লোড করে দেখলাম যে h1 ট্যাগের মধ্যে লেখা টেক্সট চলে এসেছে। আমরা হেড ট্যাগের মধ্যে একটি স্টাইল ট্যাগ নিলাম। আমরা স্টাইল ট্যাগের মধ্যে একটি ডিভ সিলেক্টর নিলাম। ডিভ সিলেক্টরের মধ্যে আমরা লিখলাম ব্যাকগ্রাউন্ড ড্যাশ কালার ইয়েলো। আমরা ব্রাউজারে পেজটি রিলোড করে দেখলাম যে টেক্সটের হলুদ রঙের একটি ব্যাকগ্রাউন্ড কালার তৈরি হয়েছে। আমরা ডিভ ট্যাগের ক্লাস তৈরি করলাম ডেমো নামে। আমরা ডিভ সিলেক্টরের পরিবর্তে ডেমো সিলেক্টর লিখলাম। আমরা ব্রাউজারে পেজটি রিলোড করে কোনো রকম পরিবর্তন দেখলাম না। আমরা একটি h2 ট্যাগ নিলাম এবং ওই ট্যাগের মধ্যে কিছু টেক্সট লিখলাম। আমরা একটি p ট্যাগ নিলাম এবং ওই p ট্যাগের আইডি সেট করলাম demo1 নামে।
আমরা স্ক্রিপ্ট লিখে ট্যাব প্রেস করে স্ক্রিপ্টের কোডের সম্পূর্ণ স্ট্রাকচার আনলাম। আমরা স্ক্রিপ্ট ট্যাগের মধ্যে লিখলাম ডকুমেন্ট ডট গেট এলিমেন্ট বাই আইডি ফার্স্ট ব্র্যাকেট ডাবল কোটের ভেতর demo1 end of first bracket dot inner html equal to ডাবল কোটের ভেতর hello world। এই লাইনের মাধ্যমে আমরা বুঝিয়েছি যে demo1 আইডি এর যে বৈশিষ্ট্য রয়েছে তা কল করতে। আমরা ব্রাউজারে পেজটি রিলোড করে কোনো রকম পরিবর্তন দেখলাম না। এখানে হ্যালো ওয়ার্ল্ড টেক্সট প্রিন্ট হয়নি, কারণ আমরা আইডি এ দুইটি লেটারই বড় হাতের লিখেছি। জাভাস্ক্রিপ্ট খুব কেস সেনসিটিভ ল্যাঙ্গুয়েজ, অর্থাৎ যেখানে বড় হাতের লেটার ব্যবহার করতে হয় সেখানে বড় হাতের লেটার ব্যবহার না করলে জাভাস্ক্রিপ্টের কোড রান করবে না। আমরা আইডি এর ডি ছোট হাতের লেটারে লিখলাম। আমরা ব্রাউজারে পেজটি রিলোড করে দেখলাম যে হ্যালো ওয়ার্ল্ড টেক্সট প্রিন্ট হয়েছে। আমরা একটি বাটন ট্যাগ নিলাম। বাটন ট্যাগের টাইপে আমরা বাটন লিখলাম। এরপরে আমরা অন ক্লিক অ্যাট্রিবিউটে ডকুমেন্ট ডট গেট এলিমেন্ট বাই আইডি ফার্স্ট ব্র্যাকেট লিখলাম। আমরা নতুন একটি পি ট্যাগ নিলাম এবং পি ট্যাগের আইডি সেট করলাম demo2 নামে। ডকুমেন্ট ডট গেট এলিমেন্ট বাই আইডি ফার্স্ট ব্র্যাকেট ডাবল কোটের ভেতর demo2 end of first bracket dot inner html equal to ডাবল কোটের ভেতর hello world। আমরা ব্রাউজারে পেজটি রিলোড করে দেখলাম যে একটি বাটন চলে এসেছে। আমরা বাটনে ক্লিক করে কোনো রকম পরিবর্তন দেখলাম না। আমরা অন ক্লিকে মাই ফাংশন ওপেন অ্যান্ড এন্ড ফার্স্ট ব্র্যাকেট লিখলাম। এখানে আমরা একটি মাই ফাংশন নামে একটি ফাংশন সেট করে দিয়েছি। আমরা এখন মাই ফাংশন নামে একটি ফাংশন তৈরি করব। আমরা ফাংশন মাই ফাংশন ওপেন অ্যান্ড এন্ড ফার্স্ট ব্র্যাকেট লিখে মাই ফাংশন নামে একটি
ফাংশন তৈরি করলাম। আমরা ফাংশনের মধ্যে লিখলাম document dot get element by id first bracket ডাবল কোটের ভেতর demo2 end of first bracket dot inner html equal to ডাবল কোটের ভেতর hello world। আমরা ব্রাউজারে পেজটি রিলোড করে বাটনে ক্লিক করে বাটনে হ্যালো ওয়ার্ল্ড টেক্সট দেখতে পেলাম। আমরা বাটন ট্যাগের মধ্যে ভ্যালিউ ইকুয়াল টু ক্লিক মি লিখলাম। আমরা ব্রাউজারে পেজটি রিলোড করে কোনো রকম পরিবর্তন দেখলাম না। আমরা ভ্যালিউ এর কোডটুকু মুছে ফেললাম। আমরা বাটন ট্যাগের এন্ডিং ট্যাগের পূর্বে ক্লিক মি লিখলাম। আমরা ব্রাউজারে পেজটি রিলোড করে বাটনে ক্লিক মি টেক্সট দেখাচ্ছে সেটা দেখতে পেলাম। বাটনে ক্লিক করে আমরা হ্যালো ওয়ার্ল্ড টেক্সট দেখতে পেলাম। এখন আমরা আলোচনা করব এসআরসি অ্যাট্রিবিউট নিয়ে। আমরা স্ক্রিপ্ট ট্যাগের মধ্যে কোডগুলো কাট করে ফেললাম। আমরা স্ক্রিপ্ট ট্যাগের মধ্যে এসআরসি ইকুয়াল টু ডাবল কোট লিখলাম। আমরা Ctrl+N প্রেস করে নতুন একটি ডকুমেন্ট নিলাম। আমরা Ctrl+S প্রেস করে ফাইলটি সেভ করার উইন্ডো আনলাম। আমরা ফাইল নেমে মাই স্ক্রিপ্ট নামটি সেট করলাম এবং সেভ অ্যাজ টাইপ অপশানে অল ফাইলস সিলেক্ট করে দিলাম। আমরা ফাইল নেমে ফাইলের নামের পাশে .js অ্যাড করে নিলাম। এর ফলে ফাইলটি জাভাস্ক্রিপ্ট ফাইলে পরিণত হবে। আমরা ফাইলটি সেভ করে নিলাম। আমরা স্ক্রিপ্ট ট্যাগের এসআরসি এ myscript.js লিখলাম। আমরা ফোল্ডার চেক করে দেখলাম যে একটি HTML ফাইল এবং একটি জাভাস্ক্রিপ্ট ফাইল রয়েছে। আমরা ব্রাউজারে পেজটি রিলোড করে বাটনে ক্লিক করে কোনো রকম পরিবর্তন দেখলাম না। আমরা myscript.js ফাইলে কাট করা কোডগুলো পেস্ট করলাম। আমরা Ctrl+S প্রেস করে ফাইলটি সেভ করে নিলাম। আমরা ব্রাউজারে পেজটি রিলোড করে বাটনে ক্লিক মি টেক্সট দেখতে পেলাম। বাটনে ক্লিক করে আমরা হ্যালো ওয়ার্ল্ড টেক্সট দেখতে পেলাম। এসআরসি এর মাধ্যমে আমরা এভাবে কোনো এক্সটার্নাল ফাইলকে HTML ফাইলের সাথে কানেক্ট করে নিতে পারি। এখন আমরা আলোচনা করব চার্টসেট নিয়ে।
আমরা স্ক্রিপ্ট ট্যাগের মধ্যে লিখলাম charset equal to utf dash 8। এখানে চারসেট লেখার মাধ্যমে আমরা ক্যারেক্টার সেট বুঝিয়েছি। আমরা UTF-8 এর মাধ্যমে UTF ক্যারেক্টারকে সেট করেছি। UTF হলো এক ধরনের ইউনিকোডিং ক্যারেক্টার। এখন আমরা আলোচনা করব অ্যাসিঙ্ক অ্যান্ড ডিফার নিয়ে। আমরা যখন কোনো ওয়েব পেজে ব্রাউজ করি, তখন এক একটি পেজ ব্রাউজ করতে এক এক রকম সময় লাগে। যেসব ওয়েব পেজের কন্টেন্ট অনেক বেশি, সেই পেজগুলো লোড হতে অনেক বেশি সময় লাগে। আবার যেসব ওয়েব পেজের কন্টেন্ট অনেক কম, সেই পেজগুলো লোড হতে অনেক কম সময় লাগে। আমরা যখন স্ক্রিপ্ট ট্যাগের মধ্যে অ্যাসিঙ্ক বা ডিফার ব্যবহার না করি, তখন ডিফল্টভাবে প্রথমে HTML ফাইলটি লোড হয়। এরপরে জাভাস্ক্রিপ্টের কন্টেন্ট ডাউনলোড হয় এবং একদম শেষে জাভাস্ক্রিপ্ট এক্সিকিউট হয়। আমরা h2 ট্যাগ এর নিচে একটি স্ক্রিপ্ট ট্যাগ নিলাম। এক্ষেত্রে ব্রাউজারে ডিফল্টভাবে প্রথমে HTML ফাইলটি লোড হয়। এরপরে জাভাস্ক্রিপ্টের কন্টেন্ট ডাউনলোড হয় এবং একদম শেষে জাভাস্ক্রিপ্ট এক্সিকিউট হয়। এরপরে আবার HTML ফাইলটি লোড হয়। এরপরে জাভাস্ক্রিপ্টের কন্টেন্ট ডাউনলোড হয় এবং একদম শেষে জাভাস্ক্রিপ্ট এক্সিকিউট হয়। এজন্যে অনেক ওয়েবসাইট ব্রাউজ করার সময় ওয়েবসাইটটি লোড হয়ে যাওয়ার পরেও লোডিং চলতে থাকে। এবং কিছু কন্টেন্ট দেরি করে লোড হয়। আমরা ধরে নিলাম যে আমরা ওয়েব পেজে অ্যাসিঙ্ক ব্যবহার করেছি। এই ক্ষেত্রে প্রথমে HTML ফাইলটি লোড হয়, এরপরে জাভাস্ক্রিপ্টের কন্টেন্ট ডাউনলোড হয় এবং একই সাথে HTML ফাইলটি লোড হতে থাকে। এবং একদম শেষে জাভাস্ক্রিপ্ট এক্সিকিউট হয়। এরপরে আবার HTML ফাইলটি লোড হয়। তুলনামূলকভাবে ডিফল্ট সেটিংসের তুলনায় অ্যাসিঙ্ক ব্যবহার করলে ওয়েব পেজ অনেক দ্রুত লোড হয়। আবার আমরা মনে করি যে আমরা ওয়েব পেজে ডিফার ব্যবহার করেছি। এই ক্ষেত্রে প্রথমে HTML ফাইলটি লোড হয়।
এরপরে জাভাস্ক্রিপ্টের কন্টেন্ট ডাউনলোড হয় এবং একই সাথে HTML ফাইলটি লোড হতে থাকে। HTML ফাইলটি সম্পূর্ণ লোড না হওয়া পর্যন্ত জাভাস্ক্রিপ্ট এক্সিকিউট হয় না। HTML ফাইলটি সম্পূর্ণ লোড হয়ে গেলে জাভাস্ক্রিপ্ট এক্সিকিউট হয়। আমরা কোন ধরনের ওয়েবসাইট বানাচ্ছি তার উপর নির্ভর করে আমরা অ্যাসিঙ্ক অথবা ডেফার ব্যবহার করব। আমরা যদি ডিফল্টভাবে পেজটি লোড করতে চাই তাহলে সময় অনেক বেশি লাগবে। কিন্তু আমাদের ওয়েব পেজে জাভাস্ক্রিপ্ট এবং HTML এর কন্টেন্টের পরিমাণ কেমন রয়েছে তার উপর নির্ভর করে অ্যাসিঙ্ক অথবা ডিফার ব্যবহার করতে হবে। কারণ ওয়েব পেজ লোডিং হতে সময় যদি অনেক বেশি লাগে তাহলে সাধারণভাবে একজন ভিউয়ার খুব বিরক্ত বোধ করবে। এই জন্যে আমরা কোন ধরনের ওয়েবসাইট বানাচ্ছি তার উপর নির্ভর করে আমরা অ্যাসিঙ্ক অথবা ডেফার ব্যবহার করব। আজকের ক্লাসে আমরা যে টপিকগুলো শিখলাম তা হল ডেফিনেশন অ্যান্ড ইউজেজ, হ্যালো ওয়ার্ল্ড, প্রোগ্রাম ইউজিং স্ক্রিপ্ট, লিঙ্কিং এক্সটার্নাল স্ক্রিপ্টস, src attribute, ইন্টারনাল অ্যান্ড এক্সটার্নাল স্ক্রিপ্টস এবং সর্বশেষে চারসেট, অ্যাসিঙ্ক অ্যান্ড ডেফার। এই ছিল আমাদের আজকের ক্লাস। আপনাদের সবাইকে আগামী ক্লাসের আমন্ত্রণ জানিয়ে আজকে এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।